সো বন্ধুরা, আমিনবাজারকে বলা হয় দুলার নগর। কেন বলা হয়? কারণ আপনি যদি শীতকালে আসেন, এখানে যেমন কুয়াশা পাবেন, তেমন শীতকাল ছাড়া অন্য সময় যদি আপনি আসেন, তাহলে এই আমিনবাজার পাবেন আপনি অন্যরকম একটা ফিল, যেটা কুয়াশার ফিল, মানে শীতকালের ফিল। আরেকটা ম্যাটার হলো, এই আমিনবাজার আসলে আপনাকে আরেকটা জিনিস খুব কমনলি ফেস করতে হইব, সেটা হলো অটো রিক্সা। এই রুটে প্রচুর পরিমাণ অটো রিক্সা, যেটা আপনাকে রং ছুটে প্রচুর পরিমাণ চলে। এই এখন কিন্তু বিকাল টাইম, এই এলাকায় কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, তারপরেও যদি আমি আপনাদের দেখাই যে মনে হয় দোলা দিয়ে কুয়াশা পড়তেছে। মানে আপনি যদি শীতকালের ফিল বসন্তকালে নিতে চান, তাহলে আপনাকে আসতে হবে এই আমিনবাজার, কারণ এটা একটা দোলার নগর। মোস্ট অফ দ্য পিপল আর going to affected asthma. I think that. সো আমিনবাজারের যে মানুষগুলো বাস করে বা আশেপাশে বাস করে, তারা অধিকাংশই কিন্তু একটা সময় অ্যাজমার পেশেন্ট হবে। কারণ যে পরিমাণ ডাস্ট এই আমিনবাজার মানে বাতাসে উড়ে, এই পরিমাণ ডাস্ট মানুষ যে গ্রহণ করে, তাহলে সে ডেফিনেটলি, হ্যাঁ, একটা সময় গেলে অ্যাজমার পেশেন্ট হয়ে যাবে। মানে শ্বাসকষ্ট হয়ে তাদের শেষ সময়টা পার করবে। আমি এটা বিশ্বাস করি, কারণ অধিকাংশ অ্যাজমার পেশেন্ট কিন্তু এই ধরনের সিচুয়েশন দেখেই আসে। বিভিন্ন রকম আছে অবশ্যই, অন্য ব্যাটারি যাদের আছেই, কিন্তু এই ধরনের পরিবেশ থাকলে আপনি একটা সময় গেলে আপনার শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনাই অনেকটা বেশি, আমি এটা বিশ্বাস করি। সো রাইট নাও আমি কিন্তু গাবতলী বিয়ের কাছে চলে আসলাম। সো আমার বয়সটা আজকে একটু মানে কিছুক্ষণ আগে অনেক ঠান্ডা লাগছিল, মানে কীভাবে যে হলো বুঝলাম না। মানে হালকা একটু বৃষ্টি মাথায় পড়ছে, এটা আমার কমন প্রবলেম। সো এই মুহূর্তে আমি আছি গাবতলী ব্রিজের উপরে, আর পর্বত যাচ্ছি। পর্বত থেকে যাব আমি। আসলে আমার বাইকে একটু প্রবলেম হয়েছে, কারণ হলো হঠাৎ করে ব্রেক চাপতেছি, ব্রেক জ্যাম হয়ে যাচ্ছে। এটা কিন্তু অনেক বড় একটা প্রবলেম, কারণ যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এই প্রবলেম থেকে। সো আমি এই মুহূর্তে পর্বত বাস স্ট্যান্ড, ঢাকা শহর আসলে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। মানে ডে বাই ডে একটা সময় পর্বত এইখানে কিন্তু অনেক বেশি ক্লাউডি ছিল, অনেক বেশি বিভিন্ন ধরনের ফুটপাথ ছিল। জানি না হঠাৎ করে ফুটপাথগুলো তুলে দিছে, অ্যান্ড আলাদা একটা সেকশন তৈরি করছে ওই পাশে, যেখানে ফুটপাথ বসতে পারবে। তো একটু যাই হোক, আমি আবারও বলছি যে আসলে আমার ব্রেক একটু বেশি কাজ করতেছে, মানে ব্রেক ধরার পরে ব্রেকটা জাম হয়ে যাচ্ছে। একটা সময় আমার কাছে সবচেয়ে জনপ্রিয় বাইক ছিল, মানে আমার সবচেয়ে শখের বাইক ছিল R15 ভার্সন 2, যেটার পিছে অনেক উঁচা। আপনারা জানেন, এই যে সামনে যাচ্ছে, আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমার সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন, এইটাই R15 ভার্সন 2। একটা সময় আমার খুব প্রিয় ছিল, কিন্তু যখন দেখি মানে অল্প একটু চালানোর পরে মাজা মোজা পপম, তারপর থেকে আমি আর এই বাইকটা তেমন একটা চয়েস করি না। আমি যে বাইকটা চালাই এটা একটা ইউনিভার্সাল বাইক আমি মনে করি, কারণ এই বাইকটা অনেকে বলে যে বৃদ্ধ বয়সে চালানো নাকি ভালো, কিন্তু আমি চিন্তা করে দেখলাম মাজা পড়ে যাওয়ার পরে বৃদ্ধ বয়সে এই বাইক চালানোর থেকে আগে থেকেই ভালো। কারণ এই বাইকের একটা ফ্যাসিলিটি হলো যে ব্যাক পেন হবে না বলতেই চলে, খুব কম। মানে আপনি লং ড্রাইভ করলে, সারাদিন ড্রাইভ করলে আপনার এত সহজে ব্যাক পেন হবে না। কারণ একটা, এই বাইকে সিটিং পজিশনটা অনেক ভালো, যার কারণে ব্যাক পেন খুব কম হয়। আরেকটা ম্যাটার হলো যে আপনার বাইক ট্যুরের ক্ষেত্রে যদি তাদেরকে বলি, আসলে আমি এটা কোনো প্রমোশনাল ভিডিও বানাচ্ছি না, জাস্ট আপনাদেরকে ইনফর্ম করতেছি যে আসলে বাইকটা কেমন, সো কাদের জন্য এই বাইকটা। সো থাক, আজকে এই ভিডিওতে আর কিছু না বলি, কারণ অনেক বেশি বললে পরে মনে করবেন যে আমি মনে হয় কোম্পানির কাছ থেকে কিছু এক্সট্রা ফ্যাসিলিটি পাইছি। হ্যাঁ, পাইছি এক্সট্রা ফ্যাসিলিটি, সেটা হলো এই বাইকের মাইলেজ। এই বাইকের মাইলেজটা খুব ভালো পাই। ইন্টারসিটিতে 45+ মাইলেজ থাকে, আর ঢাকার বাইরে গেলে তো 50 পাওয়ার সম্ভাবনাই অনেক বেশি। 48-50 আমি কন্টিনিউয়াসলি পাই। এইটা কিন্তু ট্রাভেলারদের জন্য অনেক বড় বেনিফিট। এরপরে হ্যাঁ, আপনি চাইলে এটা সাপ্রি চালাইতে পারবেন না, যারা ওই যে সাপ্রি চালায় বোঝেন নাই, মানে টুডুল মাইরা টাং টুং মারে, সো এটা দেওয়া হবে না।
কারণ এইটার রেডি পিক আপ নাই, এটা বিশেষ সময়ে দুর্বল, সেই কন্ডিশন আর কি। হ্যাঁ, যাই হোক, চলে আসলাম আমার যেখানে কাজ সেইখানে। তো দেখা হবে অন্য কোনো ব্লগে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।